কমলপুরে আমার প্রথম আপনাদের সঙ্গে এভাবে বসা, আপনাদেরকে ধন্যবাদ। আমিও প্রায় 10-12 দিন পরে ত্রিপুরায় আজকে এলাম। 31 তারিখ থেকে পার্লামেন্ট সেশন, 10 তারিখ অবধি, 23 তারিখ আমি এখান থেকে যাই। আজকে আপনাদের সঙ্গে বসার মূল উদ্দেশ্য ওইটাই, আমার প্রথম সংসদ জীবনের 5 বছরের প্রায় শেষের পথে। এপ্রিলে আবার ইলেকশন হবে, তো 5 বছরে পার্লামেন্টে কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই। পাবলিক 2019 আমাকে আশীর্বাদ করার পরে এটা আমার কাছে একটা, যেহেতু প্রথম সাংসদ আমি, অনেকটা আমি শিখলাম এবং চেষ্টাও করলাম আমার এলাকা সহ পুরো ত্রিপুরা রাজ্যে সংরক্ষিত আসন থেকে আমি জয়লাভ করলেও আমার বেশিরভাগ আমি চেষ্টা করলাম পুরো ত্রিপুরার সাথে কথা বলা। তো এই জন্যই একটু শেয়ার করতে আজকে আপনাদেরকে ডাকলাম। আমাদের ধলাই জেলা থেকে নির্বাচিত আমি প্রথম সাংসদ, যেহেতু প্রথম থেকে আমার টার্গেট ছিল যে ধলাই জেলা যেহেতু 112টা জেলার মধ্যে পিছিয়ে পড়া জেলা হিসেবে এই জেলার উন্নয়নের প্রতি যেমন আমার নজর থাকবে, তেমনি আমার রাজ্যের বিভিন্ন সমস্যা, মেইন সমস্যাগুলিকে তুলে ধরা। তো আমি আপনাদের সুবিধার্থে বলি, 5 বছরে এই পর্যন্ত অফিসিয়ালি যেটা আমাদের এমপিদের যেটা পারফরমেন্সের এটা, সেটা অনলাইনে আছে, আপনারা দেখতে পারেন। সেখানে আমি 235টা প্রশ্ন লিখিত আকারে, মৌখিক আকারে বা আমাদের বিভিন্ন ডিবেট সহ আমি তুলে ধরার চেষ্টা করেছি। এমপি-লেড ফান্ড আছে, এরিয়া ডেভেলপমেন্ট এমপিদের, সেটা একটা বিশেষ ভূমিকা রাখে এমপিদের দ্বারা বিভিন্ন এলাকার উন্নয়নের কাজ করার ক্ষেত্রে। তো এটাও আমি অনেকটা সাফল্য অর্জন করেছি, কারণ আমার 5 বছরে 25 কোটি টাকা ফান্ড, বছরে 5 কোটি করে। কিন্তু করোনার সময় 10 কোটি টাকা আমাদের দিতে হয় প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে, দেশের আমজনতার জন্য আমরা সেটা দিয়ে দিই। তো আমার জন্য রইল 15 কোটি টাকা। করোনার পরে প্রধানমন্ত্রীর নির্দেশে আরো প্রায় 2 কোটি করে আমরা একটা স্পেশাল পাই। তো 15 + 2 আমার 17 কোটি টাকা ফান্ড আমার 5 বছরে হয়। তো এটা দিয়ে আজকেও যে স্কুলে আমি গেলাম, আমাদের কেসি গার্লস, যেটা PM শ্রী বিদ্যালয় হিসেবে এখন স্বীকৃত, তো সেখানেও আপনারা দেখলেন আমি কিছু জিনিসপত্র আমি দিয়েছি ছাত্রছাত্রীর সাথে। আর একটা বিশেষ হলো যে আগের এমপিরা বাজুমান রিয়া মনিত স্বর্গীয় আর আমাদের জিতেন চৌধুরী মহোদয়, ওনারা কিছু টাকা সেই সময় বিভিন্ন কারণে খরচা করতে পারেনি, আনতে পারেনি। আমি স্ট্যাটিস্টিক্যাল অফিসারের সঙ্গে কথা বলে বুঝলাম যে জিতেন চৌধুরী বাবু ইউপিএ সরকার তো তাদের সমর্থনে একটা সময় চলছিল, কিন্তু 3 বার পার্লামেন্টে দাঁড়িয়ে উনি নাকি দাবি করেছিলেন যে আমার টাকা রিলিজ করো, তারপরে তিনি আনতে পারেননি। তো এইভাবে তারা বাজুন বাবু, জিতেন বাবু, 2 জনের প্রায় 17 কোটি টাকা খরচা তারা করতে পারে ইউসি জমা দেওয়া। তো সেটাও আমি পেয়েছি, অর্থাৎ 17 আমার আর তাদের 17 মিলিয়ে 34 কোটি টাকার মতো আমি আমার, যেমন উত্তর ত্রিপুরাতে একটা বিদ্যালয়ে 40 লাখ টাকা দেওয়া, আরো বিভিন্ন কিছু জিম টিম সামগ্রী দেওয়া, আমার ঊনকোটি জেলায় মাইনরিটি সম্প্রদায়ের আমাদের মাদ্রাসা থেকে শুরু করে তাদের জন্য স্কুল ক্লাসরুম ব্যবস্থা করা, কিছু কমিউনিটি হল, তারপরে যাত্রী শেড, কুমারঘাট পুরসভা হোক আমার কৈলাসহর, সেখানে গার্বেজ ফালাইয়ের জন্য রিক্সা বলা হয়, এটাও আমি দিয়েছি। স্মার্ট ক্লাসের জন্য কিছু টিভির ব্যবস্থা, এরকম ঊনকোটি, নর্থ, ধলাই, খোয়াই এবং দক্ষিণ এবং গোমতী অর্ধেক আমার। তো এই যে আমার এলাকায় আমি সেটা খরচা করি 34 কোটি টাকা, যেটা
অফিস থেকে বলা হলো, স্ট্যাটিস্টিক্যাল অফিস থেকে, যে লোক সবাই আমাদের প্রায় 543 জন এমপির মধ্যে, তাদের কথায়, আমার কাছে রেকর্ড তো নেই, আমি নাকি 10 জন এমপির মধ্যে আছি যে এত টাকা মানে এনে খরচা করতে পেরেছি। একটা সিএসআর ফান্ড, সেটাও আমি পেয়েছি। ওএনজিসি এই কয়েকদিন পরে আমাকে টাকা রিলিজ করবে, তাদের নিয়মে যা যা দেওয়া দরকার কাগজপত্র সবটাই দিয়েছি। সেটা স্ট্রিট সোলার লাইটের জন্য আমি প্রপোজাল দিয়েছি, আর কিছু স্কুল, এটা সরকারি এবং বেসরকারি এবং সেমি গভর্নমেন্ট এরকম কিছু স্কুলের নাম আমি ডিইউর মাধ্যমে, ডিএম এর মাধ্যমে সিলেক্ট করে পাঠিয়েছি। তো ওএনজিসি ইতিমধ্যে 2.5 কোটি টাকা স্যাংশন দিয়েছে, তার মধ্যে জিএসটি বাদ দিলে আমার প্রায় 2,14 লক্ষ টাকার মতো আমি আবার খরচা করতে পারবো। 34 কোটি প্লাস এই আরো 2 কোটি অ্যাড হচ্ছে। হ্যাঁ, ওটিপিসি কে সিএম দিকে রিকোয়েস্ট করেছি 1 কোটি টাকার মতো কিছু প্রস্তাব, গোমতী সহ বিভিন্ন জায়গায় মিলিয়ে, তো এগুলি দেওয়ার জন্য। তো এটা একটা বিষয়। এমপি হিসাবে আমি ট্যুরিজমের উপরে কথা বলেছি, রেলের উপরে কথা বলেছি, বিদ্যালয়ের উপরে, স্বাস্থ্যের উপরে, মেডিকেল কলেজের দাবিও ইতিমধ্যে জায়গা টাকা হয়ে গেছে। প্রসেস রাজ্য সরকারের তরফ থেকে পিপিপি মডেলে এটা চলছে, আপনারা জানেন। তো তাড়াতাড়ি হয়ে যেত তো আমি সব থেকে খুশি হতাম, কিন্তু অন্তত জায়গা সিলেকশন হয়ে গেছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টও এটাকে অ্যাপ্রুভাল দিয়েছে। এই পর্যন্ত আমরা এগিয়েছি। স্কিল ইউনিভার্সিটির জন্য আমি প্রাইভেট একটা সংস্থার মাধ্যমে আমাদের চিফ সেক্রেটারির কাছে জমা দিয়েছিলাম, আমার এই ধলাই জেলায় যাতে স্কিল ইউনিভার্সিটি হয়। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যুবক যুবতীদের স্কিলের ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট করার জন্য যাতে বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান হয়, তো সেই দিকটা নজরে রাখার পরে আমিও একটা প্রস্তাব দিই। এখন 5 বছরে আমার অভিজ্ঞতা হচ্ছে, লাস্ট উইদিন যেমন 10 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির ভাষণে যেটা ক্লিয়ার হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন, তাতে কোনো সন্দেহ আমাদের নেই। কেননা এই 5 বছরে আমার কাছে তো অন্তত প্রথম, এবং এটাই প্রথম আমি দেখলাম যে 5 বছরে যেভাবে পার্লামেন্টে বিল আমরা পাস করেছি। ইংরেজদের আমলে এমন অনেক বিল ছিল, চালু হয়েছিল অনেক আইন, যেগুলিকে সংশোধনের জন্য আমরা যেমন উদ্যোগ গ্রহণ করেছি, তেমনি নতুন আইনও আমরা করেছি। তো 97% প্রোডাক্টিভিটি, যেটা আমরা যদি দেখি অন্যান্য 17 লোকসভায় সব থেকে সফলতা অর্জন করেছে এই 17 লোকসভা। আগে চলেছিল কিন্তু প্রোডাক্টিভিটি কম ছিল, রেজাল্টটা কম। হ্যাঁ, কিন্তু আমাদের কম সময়ে, কারণ করোনা গেল 5 বছরে, প্রায় 1.5 বছরের মতো, 2 বছরের মতো। তারপরে যতদিন পার্লামেন্ট হলো, এমন এমন কোনো দিনও গেছে যে একদিনে প্রায় 15টা 20টা আইন বিল সংশোধন হয়ে যাচ্ছে, এরকম ভাবে বিল প্লেস হচ্ছে, পাস হচ্ছে, এরকম। এই লাস্ট দিনেও আমরা জম্মু কাশ্মীর, আমাদের এসসি এসটি ওবিসি মহিলা সংরক্ষণের যেটা, সেই বিল আমরা করলাম, পাস করালাম। তো এইভাবে এই প্রথম যাওয়ার পরে আমি দেখলাম যে নরেন্দ্র মোদী 47 সনের মধ্যে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে 1914-তে শুরু করেছিলেন, তারপরে আবার 19-এ, এখন দাঁড়িয়ে আমরা দেখছি মেডিকেল কলেজ যেখানে 300-র মতো কাছাকাছি ছিল 65 বছরে, এখন 700 মেডিকেল কলেজ আমাদের দেশের মধ্যে রয়েছে। মেডিকেল কলেজ কেন আমরা বলছি, কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসাবে আমরা দেখলাম বিশ্বে উন্নত রাষ্ট্রগুলিতে 10,000 মানুষের পেছনে একজন ডক্টর যদি হয়, আমাদের এখানে লাখো মানুষের পেছনে একজন ডাক্তার। তো তার জন্য আমরা ন্যাশনাল মেডিকেল কাউন্সিল বিল যেমন আমরা আনলাম, এখন সেই কাউন্সিল বিলে বলা হলো যে প্রত্যেক ডিস্ট্রিক্টে যাতে মেডিকেল কলেজ হয়, সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে
তো আমরা দেখছি 65 বছরে যদি 300 মেডিকেল কলেজ, এখন 700। জাতীয় সড়কের ক্ষেত্রে আমরা দেখছি যে 65 বছরে মাত্র 91,000 কিলোমিটার ছিল লেন্থ। 10 বছর, আমি বলবো 10 বছরে আমরা 53,000 কিলোমিটার করেছি। আমাদের এয়ারপোর্টের হিসাব যদি আমরা দেখি, 74টা এয়ারপোর্ট ছিল, এখন আরো 74টা করার পরে আমাদের কত 148টা এখন হয়ে গেছে। এই নর্থ ইস্টের ক্ষেত্রে আমরা দেখলাম অনেক লাভবান হয়েছি। 9টা সম্ভবত ছিল এর আগে নর্থ ইস্টে এয়ারপোর্টের সংখ্যা, এখন সেটা বেড়ে 14টা হয়েছে, আরো 2টা কাজ চলছে আমি যতটুকু জানি। তো সব ক্ষেত্রে আমাদের এই যে 5 বছর, এটা ঐতিহাসিক মুহূর্ত বলে আমি সাক্ষী হলাম। মহিলা সংরক্ষণ বিল, যেটা নারী শক্তি অধিনিয়ম, যেটা হলো, এটা একটা ঐতিহাসিক আমার জন্য। কারণ আমি ছাত্র জীবন থেকে, স্কুল জীবন থেকে আমি শুনলাম মহিলাদের অধিকার দিতে হবে, কিন্তু অনেক সরকার চেষ্টা করার পরও সেটা পারেনি। এবারে মহিলা বিল হলো 370 দ্বারা তোলার মাধ্যমে পুরা দেশের মধ্যে এক নিশান, এক বিধান, এক প্রধান, যেটা আমাদের সকলের স্বপ্ন ছিল। কারণ একটা দেশের মধ্যে আলাদা সংবিধান থাকবে, আলাদা পতাকা থাকবে। কাশ্মীরে যেতে গেলে স্বাধীন ভারতের নাগরিককে পারমিশন নিতে হতো, ইনার লাইন, সেখানে অন্যরকম নিয়ম ছিল। তো এটা যেমন করে এক নিশান, এক বিধান, এক প্রধান হলো, ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড হওয়ার সুবিধাও আমরা দেখেছি। এখন প্রায় 500 বছরে একটা সমস্যা ছিল রাম মন্দির, বাবরি মসজিদ। অনেকেই বলেছিল দাঙ্গা হবে, মোদির হাতে দেশ গেলে শেষ হবে, কিন্তু উনি সুপ্রিম কোর্টের মাধ্যমে রায় বেরোনোর পরে এত সুন্দরভাবে দক্ষতার সাথে সমাধান করলেন। লাস্ট দিন 10 তারিখ আমাদের রাম মন্দির নির্মাণ প্রাণ প্রতিষ্ঠা নিয়েই আলোচনা হয়, এবং সেখানে এই রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা বা মন্দির প্রতিষ্ঠা, এটা শুধু একটা ধর্মীয় বিষয় সেটা না। এই যে মন্দিরকে কেন্দ্র করে এখন যেভাবে বাইরের থেকে মানুষ আসছে, দুদিনে যেভাবে কোটি কোটি ইনকাম, প্রায় 6 কোটি না কত জানি ইনকাম দুদিনে, সেখানে টুরিস্টরা আসছে, হোটেল চলছে, গাড়ি চলছে। তো বিশ্বের নজরে এখন আমাদের ভারত এই জায়গায় এসছে। আমি দেখেছি G20 আমাকেও নেওয়া হয়েছিল রিসিভ করার ক্ষেত্রে, এয়ারপোর্টে কিছু বিদেশিদের রিসিভ করার ক্ষেত্রে সবাইকে কাজে লাগিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, সবকা সাথ সবকা বিকাশ। তো আমি আফ্রিকার অনেক দেশ, এশিয়ার অনেক দেশের প্রতিনিধি দলকে আমি রিসিভ করেছিলাম। তো তাদের সঙ্গে যত আমার কথা হলো, বলছি মোদিজি তার তুলনা হয় না, অনেক মোদিজি বেস্ট। আমরা এইভাবে যখন আমরা দেখছি আমাদের বিদেশি বিনিয়োগ বাড়ছে, আমাদের ইন্ডাস্ট্রি একটা সময় আমরা লোকসানে ছিলাম, বাইরে থেকে কোনো ইনভেস্ট হতো না। এখন ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে আমরা যদি দেখি, নোকিয়া এখন সেকেন্ড লার্জেস্ট আমাদের এখানে প্রোডাকশন হয়, এবং আগে যেখানে 200টা কোম্পানি ছিল না, এখন হাজারো আমাদের মোবাইল কোম্পানি। তো সেখানে শুধু কোম্পানি হয়ে যাচ্ছে, গরিব মানুষ মারা যাচ্ছে সেটাও না। আমাদের এখন যারা ITI এর মধ্যে যারা এক্সপার্ট, আমাদের ছাত্রছাত্রী যারা ইঞ্জিনিয়ার, তাদের কর্মসংস্থান হচ্ছে সেখানে। এইভাবে দেখছি অর্থনীতিতে আমরা এখন যেখানে 11 নম্বরে ছিলাম 2014-তে, সেখানে এখন আমরা 5মে চলে এসেছি। প্রধানমন্ত্রী দৃঢ় বিশ্বাস উনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন এবং দেশকে 3 নম্বর অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্র হিসেবে তিনি গড়ে তুলবেন। এবং ভারত সংকল্প যাত্রা নামে তিনি একটা কর্মসূচি হাতে নিয়েছেন, যার মাধ্যমে অফিসারদেরকে, আমলাদেরকে, ডিএম কে বলা হচ্ছে আপনি ডিএম অফিসের বসে না থেকে গ্রামে যান, SDM গ্রামে যান, বিডিও গ্রামে যান, সাধারণ মানুষের দুয়ারে গিয়ে প্রশাসনের সুবিধাগুলিকে আপনি দিয়ে আসুন। এবং জনগণকে অনুরোধ আমরা করছি যে আপনার উঠানের মধ্যেই আপনি আপনার
বাচ্চার যদি জন্ম হয় রেজিস্ট্রেশন থেকে শুরু করে জন্ম মৃত্যু থেকে সেখানে বিভিন্ন সরকারি যে স্কিমগুলি, গ্যাসের সংযোগ, আপনার ইলেকট্রিসিটির কানেকশন, এরকম নানান সুবিধা আমরা সেখানে দেওয়ার চেষ্টা করছি। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে দেশকে যদি উন্নতি করতে হয় মানুষকে সুবিধা দিতে হবে। আর আমাদের ভারতের সংবিধানের মধ্যেই বলা আছে যে রাষ্ট্র নাগরিক যারা, বিশেষ করে শিশু, মহিলা, অসহায়, তাদের প্রতি তার একটা আলাদা দায়িত্ব আছে, কর্তব্য আছে। তো সরকারের দায়িত্ব হচ্ছে যারা অসহায়, গরিব, তাদেরকে তুলে আনা। তো তার জন্য আমরা সবকা সাথ, কারোর প্রতি বৈষম্যমূলক আচরণ আমরা করছি না। কে কংগ্রেস সিপিএম করছে সেটা দেখছি না, কে কোন দল করছে। 81 কোটি মানুষকে বিনামূল্যে রেশনের মাধ্যমে যে খাদ্যশস্য দেওয়া, এটা যেমন উনি গ্রহণ করেছেন, তেমনি এমপি সহ যারা পারেন তাদেরকে গ্যাসের সাবসিডি ছেড়ে দেওয়ার জন্য স্বেচ্ছায় অনুরোধ করে সেখান থেকে টাকা বাঁচিয়ে গরিবদেরকে গ্যাসের সংযোগ দিয়েছেন। সেদিন লাস্ট দিনে আমাদের মাননীয় স্পিকার একটা কথা বলছিলেন, আগে পার্লামেন্টে যেভাবে ইলেকট্রিফিকেশনের মাধ্যমে লাইটের ব্যবস্থা হতো, বিভিন্ন সুযোগ সুবিধা এমপিদেরকে দেওয়া হতো, ইভেন কি ক্যান্টিনে। আপনারা যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত আপনারাও হয়তো লিখেছেন যে এমপিদের জন্য 5 টাকায় পাওয়া যায়, 10 টাকায়। তারপরে আমাদের মোদিজি এবং স্পিকার ঠিক করেছেন, না, বাইরে যদি চায়ের দাম 10 টাকা হয়, এমপিদের জন্য ক্যান্টিনেও 10 টাকাই হবে। তো এইভাবে প্রায় 800 কোটি টাকা বছরে বাঁচিয়েছেন তিনি হিসাব দিয়েছেন। এটা দিয়ে আমাদের দেশ নির্মাণ করছে এখন। ভারত সংকল্প যাত্রা নামে তিনি একটা কর্মসূচি হাতে নিয়েছেন, যার মাধ্যমে অফিসারদেরকে, আমলাদেরকে, ডিএম কে বলা হচ্ছে আপনি ডিএম অফিসের বসে না থেকে গ্রামে যান, এসডিএম গ্রামে যান, বিডিও গ্রামে যান, সাধারণ মানুষের দুয়ারে গিয়ে প্রশাসনের সুবিধাগুলিকে আপনি দিয়ে আসুন। এবং জনগণকে অনুরোধ আমরা করছি যে আপনার উঠানের মধ্যেই আপনি আপনার বাচ্চার যদি জন্ম হয় রেজিস্ট্রেশন থেকে শুরু করে জন্ম মৃত্যু থেকে সেখানে বিভিন্ন সরকারি যে স্কিমগুলি, গ্যাসের সংযোগ, আপনার ইলেকট্রিসিটির কানেকশন, এরকম নানান সুবিধা আমরা সেখানে দেওয়ার চেষ্টা করছি। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে দেশকে যদি উন্নতি করতে হয় মানুষকে সুবিধা দিতে হবে। আর আমাদের ভারতের সংবিধানের মধ্যেই বলা আছে যে রাষ্ট্র নাগরিক যারা, বিশেষ করে শিশু, মহিলা, অসহায়, তাদের প্রতি তার একটা আলাদা দায়িত্ব আছে, কর্তব্য আছে। তো সরকারের দায়িত্ব হচ্ছে যারা অসহায়, গরিব, তাদেরকে তুলে আনা। তো তার জন্য আমরা সবকা সাথ, কারোর প্রতি বৈষম্যমূলক আচরণ আমরা করছি না। কে কংগ্রেস সিপিএম করছে সেটা দেখছি না, কে কোন দল করছে। 81 কোটি মানুষকে বিনামূল্যে রেশনের মাধ্যমে যে খাদ্যশস্য দেওয়া, এটা যেমন উনি গ্রহণ করেছেন, তেমনি এমপি সহ যারা পারেন তাদেরকে গ্যাসের সাবসিডি ছেড়ে দেওয়ার জন্য স্বেচ্ছায় অনুরোধ করে সেখান থেকে টাকা বাঁচিয়ে গরিবদেরকে গ্যাসের সংযোগ দিয়েছেন। সেদিন লাস্ট দিনে আমাদের মাননীয় স্পিকার একটা কথা বলছিলেন, আগে পার্লামেন্টে যেভাবে ইলেকট্রিফিকেশনের মাধ্যমে লাইটের ব্যবস্থা হতো, বিভিন্ন সুযোগ সুবিধা এমপিদেরকে দেওয়া হতো, ইভেন কি ক্যান্টিনে। আপনারা যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত আপনারাও হয়তো লিখেছেন যে এমপিদের জন্য 5 টাকায় পাওয়া যায়, 10 টাকায়। তারপরে আমাদের মোদিজি এবং স্পিকার ঠিক করেছেন, না, বাইরে যদি চায়ের দাম 10 টাকা হয়, এমপিদের জন্য ক্যান্টিনেও 10 টাকাই হবে। তো এইভাবে প্রায় 800 কোটি টাকা বছরে বাঁচিয়েছেন তিনি হিসাব দিয়েছেন। এটা দিয়ে আমাদের দেশ নির্মাণ করছে এখন। শিক্ষার ক্ষেত্রে এই সেদিন মাত্র 2 দিন আগে আমরা লাস্ট সেশনে ছিলাম, আমাদের প্রধানমন্ত্রী যে বাচ্চাদের সঙ্গে এই যে পরীক্ষা পে চর্চা, এটা যে আমরা অনেক সময় হাসি ঠাট্টা করেছি, প্রধানমন্ত্রী বাচ্চাদের সঙ্গে পরীক্ষা নিয়ে এসব কি কথা হচ্ছে। কিন্তু আমরা তখন বুঝতে পারলাম যখন আমরা আইন নিয়ে এলাম, আমরা যখন বিল আনলাম যে পরীক্ষায় কোনো ধরনের বেআইনি পন্থা অবলম্বন করা যাবে না, তার জন্য কড়া হাতে মোকাবিলা। অন্যদিকে বাচ্চারা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, তার প্রতিভার বিকাশ করতে পারে, সেটা সুনিশ্চিত করার জন্য আমরা সেই আইনও বিলও আমরা করেছি। অন্যদিকে পিএমশ্রী প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন প্রায় 1,500 বিদ্যালয়কে সিলেকশনের মাধ্যমে আর্থিক সাহায্য করা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার উন্নতির ক্ষেত্রে, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে। করার মাধ্যমে বাচ্চাদেরকে প্র্যাকটিক্যালের সুযোগ,
কারণ আমরা অনেক স্মার্ট ক্লাসের ব্যবস্থা সেখানে থাকে, ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে টিচারদের, যাতে গুণগত শিক্ষা দেওয়া যায়। তো এইভাবে 5 বছরে দেখলাম আমি প্রথম সাংসদ হওয়ার পরে যে একেবারে সব শ্রেণীর মানুষের জন্য, দেশের উন্নতির জন্য যা যা দরকার সেটা করছেন। এবং প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে পৃথিবীর মধ্যে ভারতের রেলকে শ্রেষ্ঠ করা। তার পদক্ষেপ হিসেবে আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের কুমারঘাট, আমাদের ধর্মনগর এবং মধুপুর রেল স্টেশনকে রিডেভেলপমেন্ট ফান্ড তিনি দিয়েছেন এবং প্রত্যেক রাজ্যের রেল যে পথগুলিকে বন্দে ভারত আওতায় নিয়ে এসে এটা মানে নতুন আমাদের কাছে নতুনত্ব এবং এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আমি বলবো। কেননা আগে কয়লার মাধ্যমে চলতো, বিভিন্ন এর মাধ্যমে চলতো, তো একদিকে কয়লার অভাব হবে, হবে, এখন ইলেকট্রিফিকেশনের মাধ্যমে কি হবে, সোলার সেখানে করা হচ্ছে। তো এইভাবে এখন পরিবেশ যেমন ঠিক থাকবে, আমাদের যে শক্তির যে ভান্ডার সেটাও যাতে শেষ না হয়। তো এটা একটা অভূতপূর্ব সিদ্ধান্ত। রেল আমরা আগরতলাতেও এখন ইলেকট্রিফিকেশন কানেকশনের কাজটা প্রায় শেষের পথে চলছে। এটা হওয়ার পরে বন্দে ভারত আমরা পাবো। তো সব দিক থেকে হীরার কথা ত্রিপুরার ক্ষেত্রেও তিনি বলেছিলেন, সত্যিই আমরা ইউনিভার্সিটি পেয়ে যাচ্ছি, মেডিকেল কলেজ পেয়ে যাচ্ছি, জাতীয় সড়কে একটার জায়গায় 8টা। তারপরে এইভাবে আমরা দেখেছি শিক্ষার ক্ষেত্রে, সামাজিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে মোদী সরকার মানে গত 10 বছরে যা কাজ করেছে সেটা 65 বছরে এর আগে কোনো সরকারের পক্ষে সম্ভব। অবদান ওনার, আমরা প্রধানমন্ত্রী বলেছিলেন না খাएंगे না খানে দেंगे, না খাऊंगा না খানে दूंगा। তো এই দুর্নীতি বন্ধ করার জন্য যেমন আইন কড়াকড়ি করা হয়েছে, আইন সংশোধন করা হয়েছে, তেমনি এখন মানে আপনারা দেখলেন যে ইতিমধ্যে কিছু কিছু এমএলএ ধরা পড়ছে সেখানে। মোদি কিন্তু সেখানে বলছে আইন আইনের প্রতি চলবে, কেউ কাউকে করবে না, সাহায্য করবে না বেআইনিভাবে। তো এই কড়া হাতে মোকাবেলা করায় স্বর্গীয় রাজীব গান্ধী একটা কথা বলেছিলেন যে দিল্লি থেকে টাকা পাঠালে কোনো পঞ্চায়েতে সেটা মাত্র 15 টাকা মানে আসে, রাস্তায় হারিয়ে যায় 85 টাকা। তো এখন দেখছি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে তিনি 100 টাকায় পাঠাচ্ছি, গরিব মানুষ উপকৃত হচ্ছে। একটু আগে আমি কয়েকটা বাড়িতে আমাদের পার্টির কর্মসূচি সেখানে অংশগ্রহণ করে আমি কথা বলে দেখলাম, গাঁও চলো গ্রাম চলো অভিযান আমাদের চলছে। তো আমি কয়েকটা বাড়িতে গেলাম, আমি জিজ্ঞেস করলাম আপনারা কি কি সুবিধা পাচ্ছেন আমাদের সরকার আসার পরে। অনেক বৃদ্ধ মহিলা বলেছেন ঘর পেয়েছেন, রেশন কার্ড যেটা ছিল খুব গরিব দরকার ছিল সেটা অন্তর্দয় হয়ে যাচ্ছে, বিপিএল পেয়েছেন, শৌচালয় পেয়েছেন, গ্যাস পেয়েছেন, আয়ুষ্মান ভারত পেয়েছেন, যাদের জমি আছে কিষাণ সম্মান নিধি পাচ্ছেন। তো সব মিলিয়ে যদি আমরা দেখি সেলফ হেল্প গ্রুপ যেভাবে ভারতবর্ষের মহিলারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মানে হচ্ছে না, এখন আগামী দিনে আমাদের সরকারের প্রায় 15,000 সেলফ হেল্প গ্রুপকে ড্রোন দেবো আমরা। এবং দিল্লিতে চর্চা হয় যে কোম্পানিগুলো এখন ড্রোন দিতে পারছে না সরকারকে, কারণ আমাদের দেশে এর পূর্বে এরকম সিদ্ধান্ত হয়নি। তো এখন কোম্পানিগুলি ড্রোন বানাচ্ছে আমাদের দিদিদেরকে দেওয়ার জন্য, সেটার নাম রাখা হয়েছে সম্ভবত ড্রোন দিদি। তো লাখপতি তো আমাদের মহিলারা হয়ে যাচ্ছে। তো আমরা তো জানি মহিলার হাতে টাকা পড়া মানে পরিবার স্বাবলম্বন হওয়া। তো এইসব দিক থেকে কাজ করছে। তো সেক্ষেত্রে আশা রাখছি 2024 লোকসভা নির্বাচন মানুষের মনের কথা, মানুষের মুখের কথায় যে বিজেপি আবারও 300+ আসন নিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী, তাতে কোনো সন্দেহ। আমি নিজেও এক সময় লন্ডন ডিভিশন থেকে জিএম এসেছিলেন, আমি কাঞ্চনপুরে ছিলাম, রাত 9টার সময় মিটিং আমি করেছি। আমি জিজ্ঞেস করলাম, আমি তো এমপি মাত্র 19 হলাম, তার আগে থেকে আমি শুনছিলাম যে আমাদের বিকল্প রেলের চিন্তা ভাবনা হচ্ছিল, এটা কি ঠিক? তো জিএম স্বীকার করে নিলেন, বললেন আমাদের তৃতীয়বারের মতো বোধহয় এটা সার্ভে চলছে। আমি জিজ্ঞেস করলাম কেন দ্বিতীয় তৃতীয় এখন কেন এইসব? তো উনি একটা কারণ দেখালেন, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল এখানে যেভাবে আমাদের বর্ষার সিজনে ল্যান্ডস্লাইড হয়, ভূমি ধস বিভিন্ন কারণে ভূমির যে এটা চেঞ্জ হয়ে যায় অবস্থা,
তো যে জায়গায় তারা সুড়ঙ্গ পরিকল্পনা করে 2 বছর পরে সেখানে সুড়ঙ্গ করতে পারবে না, এরকম একটা আমাদের ভূমির রূপ বদলে যায় তাদের কথায়। তো এই জন্যই মানে ফাইনাল ডিসিশন হওয়ার আগে তারা এই সার্ভে করছে। তো আমাকে ওই দিন এসিও করলেন যে কেন্দ্রীয় সরকারের চিন্তা ভাবনা আবার মানে বিকল্প একটা রেলে দিয়ে করা, এটা অবশ্যই হবে, আমিও আশা রাখছি। তো আমি নিজেও পীযূষ গোয়েল যখন ছিলেন, অশ্বিনী বৈষ্ণবজি এখন, তো আমি 2 মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম রেলের ব্যাপারে। আপনারা দেখেছেন আমি দাঁড়িয়েও কথা বলেছিলাম যে যে সমস্ত মহকুমাগুলো এখনো রেলের সংযোগের বাইরে, সেটাকে যেন সংযুক্ত করে ত্রিপুরাতে একটা রিং রুট রেলের যেন করা হয়। আমিও কথা বলেছি, আমি আপনাদের মতে আমিও আশা রাখি যে এটা পূরণ হবে। যে কমলপুরের একটা দাবি আছে আলাদা জেলা করা, যেহেতু মহকুমা সদর 37 কিলোমিটার দূরে, পাহাড়ি অঞ্চল যেসব আছে কমলপুর টাউনের আশেপাশে, হালালির আশেপাশে বা মানিক ভান্ডারের আশেপাশে, জহরনগরের দূরত্ব পড়ে 45 কিলোমিটার 48 কিলোমিটার। খুব সাধারণ কাজে বারবার যাওয়া আসা করতে হয়। আগরতলার মানুষের যদি জেলা অফিসটা খোয়াইতে হয়, এটা যতটুকু দুঃখজনক এবং দুর্দশাগ্রস্ত ব্যাপার, কমলপুরের ক্ষেত্রে তাই। শক্ত দাবি যাতে কমলপুরটা আলাদাভাবে জেলা হয়, এর আগে যেন কমলপুরটা 3 ভাগে ভাগ করা হয়, 3 মহকুমা সহ কমলপুর জেলা। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? এই জেলা যেহেতু আমার, এই জেলাকে আপনার মতোই আমিও চিনি। হ্যাঁ, আমাদের কমলপুর থেকে যদি আমরা হিসাব করি, গন্ডাছড়া লাস্ট প্রান্ত প্রায় 200 কিলোমিটার 150 কিলোমিটার হয়ে যায়। সত্যি অনেক বড় বিস্তৃত এই এলাকা। কমলপুরও তাই, কারণ পূর্ব থেকে দক্ষিণ থেকে উত্তর যদি আমি ইয়ে করি অনেক লম্বা। এটা তো রাজ্য সরকারের ইয়েতে আছে, তারাই রাজ্য সরকারই ঠিক করবে। না, এই ব্যাপারে আপনার আমি মনে করি যে আমাদের ত্রিপুরাতে আরো কয়েকটা জেলা হওয়া দরকার। উত্তর ত্রিপুরাও কম ইয়ে না, সেটাও আমার। কাঞ্চনপুরের কথা ভাবুন আপনারা, যেমন আমি গন্ডাছড়া থেকে ওটা দাবি উঠছে গন্ডাছড়াকে যেন আলাদা করা হয়। আমাদের পার্টির ইস্তেহারেও আমরা সেটা উল্লেখ করেছি যে ভবিষ্যতে আমরা নতুন জেলা নিয়ে ভাববো। তো আপনাদের এইখান থেকেও এই দাবি আছে আমি জানি, আজকেও আবার ইয়ে করলেন, যদি হয় ভালো। বাকি তো রাজ্য সরকারের দাবি সম্পর্কে আপনি সচেতন। আমি সচেতন এবং রাজ্য সরকার যদি এই দাবির পক্ষে আপনার সহানুভূতি আছে। অবশ্যই মানুষের দুঃখ দুর্দশা যাতে দূর হয়, বিশেষত কমলপুরের 1920 ইংরেজির মহকুমা কমলপুর। এমনকি অনেকে যেটা জানে না, কাঞ্চনপুরও 1920 ইংরেজির মহকুমা, পরে স্বীকৃতি বাতিল হয়। এরপরে জুটামলে 1991-তে কাঞ্চনপুর মহকুমা হয়। কিন্তু আসলে কাঞ্চনপুরের মতো পাহাড়ি অঞ্চল রাজা বীরেন্দ্র কিশোরের আমলে মহকুমা হিসেবে স্বীকৃত হয় 1920-এ। আরেকটা কথা, ত্রিপুরার মধ্যে সবচেয়ে সুরক্ষিত এবং সুন্দর বিমানবন্দর, প্রত্যেকটা বিমানবন্দর সীমান্ত সংলগ্ন। কমলপুর একমাত্র বিমানবন্দর যার সঙ্গে সীমান্তের কোনো সম্পর্ক নাই, 12-13 কিলোমিটার দূরে। 1942 ইংরেজির বিমানবন্দর কমলপুর। সেই কমলপুর 1991-এর পরে বন্ধ। একটা প্লেন ঘাঁটি থাকা মানে একটা জায়গার গুরুত্ব বাড়া। বন্ধ। রাজ্য সরকারের একটা আলোচনা আছে, আমরা জানি 1923-এর 3 ফেব্রুয়ারি আগের মুখ্যমন্ত্রী সোনারায়, সুরমা বিধানসভা কেন্দ্রের সোনারায় একটা অনুষ্ঠানে ঘোষণা করেন যে কৈলাসহরে নূতন করে বিমানবন্দর করার উদ্যোগ আছে, জমি কেনারও উদ্যোগ আছে। কমলপুরের উল্লেখ নেই ওনার বক্তব্যে। পরবর্তী ক্ষেত্রেও আমরা সরকারের কোনো বক্তব্য পাই না যে কমলপুরে বিমানবন্দর চালু করা। কমলপুরের বিমানবন্দর মানে মানিক ভান্ডারের বিমানবন্দর। মানিক ভান্ডারের বিমানবন্দর যদি চালু হয় শুধু কমলপুরের লাভ না, আমবাসা মহকুমা, কুমারঘাট মহকুমা এবং খোয়াইয়ের একটা অংশের খুব সহজ যোগাযোগের ব্যবস্থা কিন্তু মানিক ভান্ডারের সঙ্গে। সেই ক্ষেত্রে এই বিমানবন্দরটা চালু করা দরকার, কমলপুরের প্রত্যেকটা মানুষের বক্তব্য। মন্ত্রীকে আমি যতটুকু দেখলাম 5 বছরে, উনি এই যে আমি তো একটু আগে বললাম 74টা বিমানবন্দর মাত্র 9 বছরে 10 বছরে করেছেন উনি, এটাও অভূতপূর্ব। এবং আমাদের ত্রিপুরা থেকে আগরতলা বিমানবন্দরকে বাদ দিলে 2টা জায়গা নিয়ে আলোচনা হয়, সেটাও আমি জানি। এবং
এক সময় আমার এয়ারপোর্টের ডিরেক্টরের সঙ্গে আলোচনা হয় যে কৈলাস শহরে যে ইয়েটা ওটাতে হেলিকপ্টার চালু করার জন্য আর ছোট বিমান এটিআর এরকম কিছু করা যায় কিনা। কিন্তু সমস্যা হচ্ছে কি তার উত্তর এবং দক্ষিণে যে ইয়েটা ল্যান্ডটা খুব কম, তার যে ল্যান্ডিং এর সময় যে রানওয়েটা, তো কৈলাস শহর এটা এই পর্যন্ত আমি জানি। আর এটাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই এই বিমানবন্দরগুলোকে কাজে লাগানোর জন্য চিন্তা ভাবনা এবং বা করা হয় ওই সময়। তো এই কমলপুরের যে মানিক ভান্ডারের যে এটা মানিক ভান্ডার এটাও খুব পুরানো, কারণ 40-42 দশক থেকে। তো এটা নিয়েও রাজ্য সরকার, আমি যতটুকু জানি, বিভিন্ন সময় কেন্দ্রের সঙ্গে এ নিয়ে কথা হয়, আমারও হয়েছে। কিন্তু আমি যতটুকু জানি এখন সার্ভে চলছে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টে, এভিয়েশন সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টে, যে দূরত্ব এটা একটা ফ্যাক্টর আর জনসংখ্যা একটা ফ্যাক্টর, তারা সেখানে বিমানবন্দর করার ক্ষেত্রে আমি যতটুকু জানি। যেমন আগরতলা এয়ারপোর্ট থেকে কমলপুর একটু কাছে, আরেকটা হচ্ছে কৈলাসহর একটু দূরে। তো এই জন্য আমার মনে হয় কমলপুর কৈলাসহর নিয়ে বেশি আলোচনা হয়। আর কৈলাসহরে যেহেতু জায়গার অভাব, তার জন্য একটা চায়ের বাগান সেটাও দেখানো হচ্ছে হীরাছড়া। তো বাকি কেন্দ্রীয় সরকার সেটা দেখছে। তো নরেন্দ্র মোদীজি একটা স্কিম চালু করলেন উড়ান যে প্রকল্পে, সেখানে নতুন এয়ারপোর্ট যেমন হাওয়াই চপ্পল যে পড়ে সেও যাতে হাওয়াই জাহাজ চলতে পারে, এটা হচ্ছে তার মূল থিমটা। তো এই স্কিমের আওতায় এখন আগরতলার পরে আরেকটা অন্তত আমাদের ত্রিপুরা যে সেই চেষ্টা চলছে আর কি। আগরতলার পরে আরেকটা বলতে কৈলাস শহরে, আমার বক্তব্য কমলপুর। আপনার বক্তব্য কিন্তু এটা দেখবে এখন কেন্দ্রীয় সরকার, কারণ আমাদের এখান থেকে যাত্রী কেমন হবে, ফ্লাইটের ইয়েটা, রুট একটা ফ্যাক্টর। আমি সেদিন সিভিল এভিয়েশন মিনিস্টারের জবাব শুনছিলাম উত্তরপ্রদেশে, এখন সেদিন উনি যা বক্তব্য দিলেন যে 13টা না কয়টা এখন বিমানবন্দর হয়ে গেছে একটা রাজ্যে, আপনারা ভাবুন। তো আমরা আশাবাদী ত্রিপুরা ছোট্ট হলো, এখানে অন্তত আরো 1-2টা তো আমাদের কিন্তু যাত্রী যেমন আগরতলা আন্তর্জাতিক করার পরে এখন এখান থেকে আমাদের শুধু বাংলাদেশের সঙ্গে যদি হয় সেটা তাহলে কোম্পানিরা একটু লোকসান হবে এরকম চিন্তা ভাবনা আমি শুনছি। বাস্তবতা আমি বাকি জানি না। তবে সিভিল যে বিমান সংস্থাগুলি সার্ভিস দেয় তাদের বক্তব্য হচ্ছে আমার যাত্রী কেমন হবে কৈলাস শহর থেকে বা এই কমলপুর থেকে, তার উপরে ডিপেন্ড করবে তাদের এটার মাধ্যমে বাচ্চাদেরকে প্র্যাকটিক্যালের সুযোগ, কারণ আমরা অনেক স্মার্ট ক্লাসের ব্যবস্থা সেখানে থাকে, ট্রেনিং এর ব্যবস্থা থাকে টিচারদের, যাতে গুণগত শিক্ষা দেওয়া যায়। তো এইভাবে 5 বছরে দেখলাম আমি প্রথম সাংসদ হওয়ার পরে যে একেবারে সব শ্রেণীর মানুষের জন্য, দেশের উন্নতির জন্য যা যা দরকার সেটা করছেন। এবং প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে পৃথিবীর মধ্যে ভারতের রেলকে শ্রেষ্ঠ করা। তার পদক্ষেপ হিসেবে আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের কুমারঘাট, আমাদের ধর্মনগর এবং মধুপুর রেল স্টেশনকে রিডেভেলপমেন্ট ফান্ড তিনি দিয়েছেন। এবং প্রত্যেক রাজ্যের রেল যে পথগুলিকে বন্দে ভারত আওতায় নিয়ে এসে, এটা মানে নতুন আমাদের কাছে নতুনত্ব, এবং এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আমি বলবো। কেননা আগে কয়লার মাধ্যমে চলতো, বিভিন্ন এর মাধ্যমে চলতো, তো একদিকে কয়লার অভাব হবে, হবে। এখন ইলেকট্রিফিকেশনের মাধ্যমে কি হবে, সোলার সেখানে করা হচ্ছে। তো এইভাবে এখন পরিবেশ যেমন ঠিক থাকবে, আমাদের যে শক্তির যে ভান্ডার সেটাও যাতে শেষ না হয়। তো এটা একটা অভূতপূর্ব সিদ্ধান্ত। রেল আমরা আগরতলাতেও এখন ইলেকট্রিফিকেশন কানেকশনের কাজটা প্রায় শেষের পথে চলছে। এটা হওয়ার পরে বন্দে ভারত আমরা পাবো। তো সব দিক থেকে হীরার কথা ত্রিপুরার ক্ষেত্রে তিনি বলেছিলেন, সত্যিই আমরা ইউনিভার্সিটি পেয়ে যাচ্ছি, মেডিকেল কলেজ পেয়ে যাচ্ছি, জাতীয় সড়কে একটার জায়গায় 8টা। তারপরে এইভাবে আমরা দেখেছি শিক্ষার ক্ষেত্রে, সামাজিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে মোদী সরকার মানে গত 10 বছরে যা কাজ করেছে সেটা 65 বছরে এর আগে কোনো সরকারের পক্ষে সম্ভব। অবদান ওনার। আমরা প্রধানমন্ত্রী বলেছিলেন না খাएंगे না খানে দেंगे, না খাऊंगा না খানে दूंगा। তো এই দুর্নীতি বন্ধ করার জন্য
যেমন আইন কড়াকড়ি করা হয়েছে, আইন সংশোধন করা হয়েছে, তেমনি এখন মানে আপনারা দেখলেন যে ইতিমধ্যে কিছু কিছু এমএলএ ধরা পড়ছে। সেখানে মোদি কিন্তু সেখানে বলছে আইনের পথে চলবে, কেউ কাউকে ইয়ে করবে না, সাহায্য করবে না বেআইনিভাবে। তো এই কড়া হাতে মোকাবেলা করায় স্বর্গীয় রাজীব গান্ধী একটা কথা বলেছিলেন যে দিল্লি থেকে টাকা পাঠালে কোনো পঞ্চায়েতে সেটা মাত্র 15 টাকা মানে আসে, রাস্তায় হারিয়ে যায় 85 টাকা। তো এখন দেখছি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে তিনি 100 টাকায় পাঠাচ্ছেন, গরিব মানুষ উপকৃত হচ্ছে। একটু আগে আমি কয়েকটা বাড়িতে আমাদের পার্টির কর্মসূচি সেখানে অংশগ্রহণ করে আমি কথা বলে দেখলাম, গাঁও চলো গ্রাম চলো অভিযান আমাদের চলছে। তো আমি কয়েকটা বাড়িতে গেলাম, আমি জিজ্ঞেস করলাম আপনারা কি কি সুবিধা পাচ্ছেন আমাদের সরকার আসার পরে। অনেক বৃদ্ধ মহিলা বলেছেন ঘর পেয়েছেন, রেশন কার্ড যেটা ছিল খুব গরিব দরকার ছিল সেটা অন্তর্দয় হয়ে যাচ্ছে, বিপিএল পেয়েছেন, শৌচালয় পেয়েছেন, গ্যাস পেয়েছেন, আয়ুষ্মান ভারত পেয়েছেন, যাদের জমি আছে কিষাণ সম্মান নিধি পাচ্ছেন। তো সব মিলিয়ে যদি আমরা দেখি সেলফ হেল্প গ্রুপ যেভাবে ভারতবর্ষের মহিলারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মানে হচ্ছে না, এখন আগামী দিনে আমাদের সরকারের প্রায় 15,000 সেলফ হেল্প গ্রুপকে ড্রোন দেবো আমরা। এবং দিল্লিতে চর্চা হয় যে কোম্পানিগুলো এখন ড্রোন দিতে পারছে না সরকারকে, কারণ আমাদের দেশে এর পূর্বে এরকম সিদ্ধান্ত হয়নি। তো এখন কোম্পানিগুলি ড্রোন বানাচ্ছে আমাদের দিদিদেরকে দেওয়ার জন্য, সেটার নাম রাখা হয়েছে সম্ভবত ড্রোন দিদি। তো লাখপতি তো আমাদের মহিলারা হয়ে যাচ্ছে। তো আমরা তো জানি মহিলার হাতে টাকা পড়া মানে পরিবার স্বাবলম্বন হওয়া। তো এইসব দিক থেকে কাজ করছে। তো সেই ক্ষেত্রে আশা রাখছি 2024 লোকসভা নির্বাচন মানুষের মনের কথা, মানুষের মুখের কথায় যে বিজেপি আবারও 300+ আসন নিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী, তাতে কোনো সন্দেহ নেই। আমি নিজেও এক সময় লন্ডন ডিভিশন থেকে জিএম এসেছিলেন, আমি কাঞ্চনপুরে ছিলাম, রাত 9টার সময় মিটিং আমি করেছি। আমি জিজ্ঞেস করলাম, আমি তো এমপি মাত্র 19 হলাম, তার আগে থেকে আমি শুনছিলাম যে আমাদের বিকল্প রেলের চিন্তা ভাবনা হচ্ছিল, এটা কি ঠিক? তো জিএম স্বীকার করে নিলেন, বললেন আমাদের তৃতীয়বারের মতো বোধহয় এটা সার্ভে চলছে। আমি জিজ্ঞেস করলাম কেন দ্বিতীয় তৃতীয় এখন কেন এইসব? তো উনি একটা কারণ দেখালেন, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল এখানে যেভাবে আমাদের বর্ষার সিজনে ল্যান্ডস্লাইড হয়, ভূমি ধস, বিভিন্ন কারণে ভূমির যে এটা চেঞ্জ হয়ে যায় অবস্থা। তো যে জায়গায় তারা সুড়ঙ্গ পরিকল্পনা করে 2 বছর পরে সেখানে সুড়ঙ্গ করতে পারবে না, এরকম একটা আমাদের ভূমির রূপ বদলে যায় তাদের কথায়। তো এই জন্যই মানে ফাইনাল ডিসিশন হওয়ার আগে তারা এই সার্ভে করছে। তো আমাকে ওই দিন এসিও করলেন যে কেন্দ্রীয় সরকারের চিন্তা ভাবনা আবার মানে বিকল্প একটা রেলে দিয়ে করা, এটা অবশ্যই হবে, আমিও আশা রাখছি। তো আমি নিজেও পীযূষ গোয়েল যখন ছিলেন, অশ্বিনী বৈষ্ণবজি এখন, তো আমি 2 মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম রেলের ব্যাপারে। আপনারা দেখেছেন আমি দাঁড়িয়েও কথা বলেছিলাম যে যে সমস্ত মহকুমাগুলো এখনো রেলের সংযোগের বাইরে, সেটাকে যেন সংযুক্ত করে ত্রিপুরাতে একটা রিং রুট রেলের যেন করা হয়। আমিও কথা বলেছি, আমি আপনাদের মতে আমিও আশা রাখি যে এটা পূরণ হবে। যে কমলপুরের একটা দাবি আছে আলাদা জেলা করা, যেহেতু মহকুমা সদর 37 কিলোমিটার দূরে, পাহাড়ি অঞ্চল যেসব আছে কমলপুর টাউনের আশেপাশে, হালালির আশেপাশে বা মানিক ভান্ডারের আশেপাশে, জওহরনগরের দূরত্ব পরে 45 কিলোমিটার 48 কিলোমিটার। খুব সাধারণ কাজে বারবার যাওয়া আসা করতে হয়। আগরতলার মানুষের যদি জেলা অফিসটা খোয়াইতে হয়, এটা যতটুকু দুঃখজনক এবং দুর্দশাগ্রস্ত ব্যাপার, কমলপুরের ক্ষেত্রে তাই।